নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। মিশন ক্লার্কশিপ 2024কে ফোকাস করে আমরা যে সমস্ত ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি তার মধ্যে আমাদের একটা সিরিজ চলছে এই মুহূর্তে, থিওরি প্লাস এমসিকিউ। মানে আমরা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ থিওরি ক্লাস নিয়ে আসছি। এখন আমাদের চলছে হচ্ছে ইতিহাস। ইতিহাসের আমরা অ্যানসিয়েন্ট পার্টটা আগে দেখছি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসে এর আগে আমরা 5টি ক্লাস অলরেডি করে নিয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে। তার আগে আমরা একটু আগের বিষয়ের সাথে লিঙ্ক আপ করে নিই বিষয়টা। তোমরা হয়তো প্রশ্ন করবে যে স্যার, আগের বিষয়ের সাথে লিঙ্ক আপ করাটা কি জরুরি? অবশ্যই জরুরি। দেখো, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য বা মৌর্য বংশের ইতিহাস নিয়ে। 187 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধের ইতিহাসে এক গৌরবময় যুগের অবসান ঘটিয়ে নতুন এক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, যার নাম হচ্ছে শুঙ্গ বংশ বা শুঙ্গ রাজবংশ। তো এই শুঙ্গ রাজবংশ মৌর্য পরবর্তী যুগ, অর্থাৎ গুপ্ত পূর্ববর্তী যুগ। তো এই মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের মাঝখানে বিভিন্ন শাসক গোষ্ঠী বা বিভিন্ন শাসক দল মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিল শাসন কার্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে, কিন্তু তাদের সময়কাল বেশি দিন স্থায়ী হয়নি। তবু মাঝখানে আমরা দেখবো যে মৌর্য পরবর্তী এবং গুপ্ত পূর্ববর্তী যুগে অনেকগুলো রাজবংশ ছিল। তার মধ্যে অন্যতম হলো শুঙ্গ রাজবংশ, কাণ্য রাজবংশ, বাকাটক রাজবংশ এবং সাতবাহন সাম্রাজ্য। তো এরা শাসন করেছিল প্রাচীন ভারতের ইতিহাসে। কিন্তু আমরা দেখব তারও পরবর্তী সময়, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে। তো আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয়টি হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস নিয়ে। এই গুপ্ত সাম্রাজ্যের কোন কোন মহান প্রতিষ্ঠাতা ছিলেন বা কোন কোন শাসকবর্গ ছিলেন, তাদের সাম্রাজ্যকে একটি সুশৃঙ্খলভাবে রাজ্যের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। শুরু করব এই ক্লাসটি। তো আমাদের আজকের ক্লাস গুপ্ত সাম্রাজ্য নিয়ে। তো প্রত্যেকে ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো। এখানে ক্লাসটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ক্লাসটি শেষে আমরা বেশ কিছু এমসিকিউ রেখেছি, যাতে তোমরা পরীক্ষার প্যাটার্নটা বা কোয়েশ্চেনটা কিরকম হয় বুঝতে পারো। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস। সময়টা হচ্ছে 319 থেকে 540 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস নিয়ে বলা হয় যে ক্লাসিক্যাল যুগের সময়, অর্থাৎ একটা ক্লাসিক্যাল যুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যকে। উত্তর ভারতে পুনর্মিলন হয়েছিল গুপ্ত রাজারা। খ্রিস্টীয় 3য় দশকের শেষের দিকে গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে বলা হয়। সময়টা 319 থেকে 320 খ্রিস্টপূর্বাব্দ। এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিল আমরা দেখব। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমেই দেখব যে গুপ্ত সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত, যিনি মগধকে নিজের আয়ত্তে এনেছিলেন। এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্তের পরেই সিংহাসনে বসেন ঘটোৎকচ, এবং ঘটোৎকচের পরে সিংহাসনে বসে তার পুত্র চন্দ্রগুপ্ত। তো এইভাবে আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্য তার নিজের যে সাম্রাজ্য বিস্তার সেটা বজায় রাখতে পেরেছিল। তো আমরা সেদিকেই শিফট করব। তো আমাদের প্রথম যে প্রশ্ন এখান থেকে হয়, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আমরা প্রথম স্লাইডে দেখে নিলাম শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য অর্থাৎ শ্রীগুপ্তের পরবর্তী শাসক হচ্ছেন ঘটোৎকচ, আর তার পুত্র হচ্ছে চন্দ্রগুপ্ত। তোমাদের এইখান থেকেই প্রশ্ন হতে পারে চন্দ্রগুপ্তের পিতার নাম কি ছিল। এটা কিন্তু মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য নয়, ঠিক আছে? এখানে চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শাসক, ঘটোৎকচের পুত্র, সিংহাসনে বসে। তো চলো আমরা দেখে নিই আমাদের প্রথম যে ব্যক্তি তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। সময়টা হচ্ছে 319 থেকে 335 খ্রিস্টাব্দ। প্রথম চন্দ্রগুপ্ত বলা হয় যে ইনি হচ্ছেন প্রকৃত প্রতিষ্ঠাতা বা স্বাধীন রাজা বলতে পারি আমরা। প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ ছিলেন এবং মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। লিচ্ছবির রাজকন্যা কুমারী দেবীকে বিয়ে করেছিলেন তিনি। তার প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করেছিলেন। তারপরে তিনি মানে মুদ্রার প্রচলন করেছিলেন। তার বিবাহের সময় স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। কিরকম স্যার? না, বিভিন্ন অনুষ্ঠানে বা বিবাহের বেসিক্যাল অনুষ্ঠানে মুদ্রার প্রচলনটা শুরু করেন, যেটা সোনার মুদ্রা নামে পরিচিত। তিনি গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন। তোমাদের প্রশ্ন করতে পারে, তোমাদের প্রশ্ন হতে পারে মহারাজাধিরাজ উপাধি কার ছিল? প্রথম চন্দ্রগুপ্তের। আচ্ছা, আমরা কোন শিলালিপি থেকে জানতে পারি চন্দ্রগুপ্তের অবদান সম্পর্কে? তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মেহরুল্লি শিলালিপি থেকে। দেখো, আমাদের ক্লাসটি এমন ভাবে নিয়ে এসেছি, তোমাদের যেখান থেকে প্রশ্ন হয় ঠিক সেইটুকু এবং পুরো কানেকশনটা তোমাদের একটা স্লাইডের মাধ্যমে বা একটা ক্লাসের মাধ্যমে আমরা মানে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের পরে আমাদের আসবে সমুদ্রগুপ্ত। দেখো, প্রথম চন্দ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট যিনি হলেন তিনি হলেন সমুদ্রগুপ্ত।
এই সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয় এবং এটা বলেছিলেন V.S. স্মিথ। কে বলেছিলেন? V.S. স্মিথ। এছাড়াও ওনাকে 100 যুদ্ধের বীরপুরুষও বলে আখ্যা দেওয়া হয়েছে। ইনি অশোকের মতবাদের সম্পূর্ণ বিপরীত ছিলেন, অর্থাৎ অশোক কিন্তু শান্তিনীতি বজায় করতে চেয়েছিলেন, আর এই সমুদ্রগুপ্ত সামরিক বিজয়ের উপর বিশ্বাস রাখতেন। সমুদ্রগুপ্তের দক্ষিণ অভিযানের সময় তার সেনা প্রধান ছিল বীর সেন। তো সমুদ্রগুপ্ত বিখ্যাত বৌদ্ধ বিদ্বান বসুবন্ধু তার মন্ত্রী ছিল এবং সমুদ্রগুপ্তের প্রয়াগ প্রশস্তি যে শিলালিপি, সেখান থেকে আমরা তার মানে রাজস্ব সম্পর্কে বা তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আমরা জানতে পারি। তাকে কবিরাজ বলা হয়। কারণটা কি? কারণ তিনি চিত্রকলা সাহিত্যের অনুরাগী ছিলেন এবং তিনি কবিতা পাঠ করতেন, যার জন্য তাকে কবিরাজ আখ্যায়িত করা হয়। তো এই সমস্ত যে টার্মগুলো আমরা দেখছি এখানে, কবিরাজ কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। প্রয়াগ প্রশস্তি শিলালিপি থেকে আমরা কার ইতিহাস সম্পর্কে জানতে পারি? সমুদ্রগুপ্তের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এইগুলো মনে রাখতে হবে। পরবর্তী আমরা দেখে নেব গুপ্ত সাম্রাজ্যের অন্যতম শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সময়টা হচ্ছে 380 থেকে 415 খ্রিস্টাব্দ। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য উপাধি দেওয়া হয়েছিল বা বিক্রম আদিত্য বলা হতো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্যের বিস্তার বৃদ্ধি পেয়েছিল অনেকটা এবং তিনি সামরিক শক্তি বৃদ্ধি ঘটান, মালব এবং গুজরাটদের শকদের হারিয়ে পশ্চিম বন্দরের উপর বিজয় লাভ করেন। এরপর থেকে উজ্জয়িনী গুপ্তদের দ্বিতীয় রাজধানী হয়, ঠিক আছে। আর দিল্লির কুতুব লৌহ স্তম্ভ থেকে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে জানা যায় তার রাজত্বকালে ফাহিয়েন এসেছিল ভারতবর্ষে এবং তার রাজসভায় নবরত্ন ছিল। কার রাজসভায় নবরত্ন ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। এই নবরত্নের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ধন্বন্তরী, হরিসেন, বরাহমিহির, বেতাল ভট্ট, অমর সিংহ, কাহাপনা, শঙ্কু, বারুচি এবং কালিদাসের মতো ব্যক্তিত্ব। তো এনারা নবরত্ন হিসাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় উপস্থিত ছিলেন। গুপ্ত সাম্রাজ্যের অন্যতম পরবর্তী শাসকে আমরা যাব প্রথম কুমার গুপ্ত। সময়টা হচ্ছে 415 থেকে 455 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র কুমারগুপ্ত সিংহাসনে বসান। প্রথম কুমারগুপ্ত ভগবান কার্তিকের উপাসক ছিলেন। তোমাদের প্রশ্ন হতেই পারে এখান থেকে। ইনি বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তোমাদের প্রশ্ন হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? তোমাদের উত্তরটি হবে প্রথম কুমারগুপ্ত। বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়, যেরকম মহেন্দ্রাদিত্য, মহেন্দ্র সিং, অশ্বমেধা, মহেন্দ্রা প্রমুখ। ইনি অশ্বমেধ যজ্ঞ করতেন। তাহলে প্রথম কুমারগুপ্ত সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিলাম। এর পরবর্তী শাসক সম্পর্কে আমরা যাব স্কন্দগুপ্ত। 455 থেকে 467 খ্রিস্টাব্দ। বলা হয় যে স্কন্দগুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ মহান শাসক ছিলেন স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তের সময় মধ্য এশিয়া থেকে হুনরা বারবার বা ক্রমাগত আক্রমণ করত এই গুপ্ত সাম্রাজ্যের উপর, কিন্তু স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। তার জন্য তাকে বিক্রমাদিত্য বলা হয়। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন হবে বিক্রমাদিত্য কেন বলা হয়, কাকে বলা হয়? তোমাদের এখান থেকে প্রশ্ন হবে হুন আক্রমণ কে প্রতিহত করেছিল, যেটা বিগত বছরে এসছে। তো এখানে হয়ে যাবে স্কন্দগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয় স্কন্দগুপ্তের মৃত্যুর পর। বিভিন্ন উপাধিতে স্কন্দগুপ্তকে ভূষিত করা হয়, যেরকম বিক্রমাদিত্য আর হচ্ছে ক্রমাদিত্য, তাই তো। চলো আমরা নেক্সট দেখে নেব পরবর্তী শাসক হচ্ছেন, অর্থাৎ এইখানে এই গুপ্ত যুগের যে হিস্টোরি বা গুপ্ত যুগের যে গ্লোরি, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কারণ মৌর্য সাম্রাজ্যের মতো গুপ্ত যুগেরও গুপ্ত যুগের যে গ্লোরি সেটা এখানে শেষ হয়ে যায় এবং এখানে গুপ্ত যুগ সম্পর্কে আমরা বেশ কিছু বিবরণ দেখে নেব। যেমন সেখানকার প্রশাসনিক কাঠামো কেমন ছিল, সামাজিক সাংস্কৃতিক ধার্মিক বিষয় কেমন ছিল, গুপ্ত যুগের কলা এবং সাহিত্য সংস্কৃতি কেমন ছিল। তো গুপ্ত সাম্রাজ্য শেষ শাসক হিসাবে বলতে গেলে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শাসক যদি আমরা বলি, এখানে স্কন্দগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। মানে এরপর থেকে আর গুপ্ত সাম্রাজ্য যে তার ধরে রাখার বিষয়, তার যে গ্লোরিটা, সেটা আর পারেনি। তো আমরা গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে এখন দেখবো একটু। যে মৌর্য সাম্রাজ্যে যেরকম গুপ্তযুগ পরমেশ্বর, মহারাজাধিরাজ, পরমভক্তর উপাধি গ্রহণ করত। মানে কি, মৌর্য যুগে বিভিন্ন উপাধি দেওয়া হতো, ঠিক একইভাবে গুপ্ত যুগ রাজারা আমরা দেখলাম অনেকে উপাধি ধারণ করলো। গুপ্ত যুগে প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি আর প্রাদেশিক গভর্নরদেরকে বলা হতো উপরিকা। যেগুলো দরকার তোমাদের সেগুলো এখানে পিন করেছি আমি, অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও। প্রত্যেকে ক্লাসগুলো নোট করবে, তোমাদের জিস্ট তৈরি হয়ে যাবে একটা ক্লাসের। আচ্ছা, গুপ্ত যুগের কিছু বিখ্যাত মন্দির আমরা দেখে নেব। গুপ্ত যুগের কিছু বিখ্যাত মন্দির: জবলপুর এর বিষ্ণু মন্দির, নাগরঘুমারের শিব মন্দির, নাচনাকুঠারের পার্বতী মন্দির, ঝাঁসির দেওঘরের দশাবতার মন্দির, রাজস্থানের কোটার মুকুন্দদার মন্দির, বিহার রাজগীর জরাসন্ধ মন্দির। গুপ্ত যুগের অন্যতম বিখ্যাত কিছু মন্দির। গুপ্ত যুগের কলা এবং সংস্কৃতি যদি আমরা দেখি, যে গুপ্ত যুগকে স্বর্ণ যুগ বলা হয়, কারণ শিল্প বিজ্ঞান সাহিত্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটেছিল এই গুপ্ত যুগে। অজান্তার মুরালি আর্ট যে পেন্টিং রয়েছে
বেসিক্যালি দেওয়াল চিত্রকলা, তার আত্মপ্রকাশ ঘটে এখানে। গুপ্ত যুগের সংস্কৃত প্রধান ছিল ভাষা, অর্থাৎ প্রধান ভাষা যদি আমরা বলি সংস্কৃত। রামায়ণ, মহাভারত প্রভৃতি মহাকাব্য এই সময় রচিত হয়েছিল। গুপ্ত যুগের বেশ কিছু সাহিত্য যদি আমরা দেখি, তাহলে বাল্মীকি রচিত রামায়ণ, বেদব্যাস রচিত মহাভারত, কালিদাস রচিত রঘুবংশ, ঋতুসংহার, মেঘদূতম, বৎস ভাট্টি রচিত রাবণবধ, আর দণ্ডী রচিত কাব্যদর্শন এবং দশকুমার ভার্বি রচিত কিরাতর্জিন। তাহলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেকে অবশ্যই নোট ডাউন করে নিও। কিছু গুরুত্বপূর্ণ নাটক যদি আমরা দেখি, কালিদাসের বিক্রমবর্ষীয়, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। দর্শন, ঈশ্বর কৃষ্ণের সাংকরিকা, বাৎসায়নের ন্যায়ভাষ্য, আচার্য ব্যাসের ব্যাসভাষ্য, বিষ্ণু শর্মা রচিত বর্ণনামূলক গ্রন্থ পঞ্চতন্ত্র এবং হিতোপদেশ। এই সমস্ত দর্শন, সাহিত্য, বিজ্ঞান, কলা প্রভৃতির উন্নতি ঘটেছিল এই গুপ্ত যুগে। গুপ্ত যুগের গণিত শাস্ত্র ক্ষেত্রে যদি আমরা দেখি, আর্যভট্টের আর্যভট্টিয়াম, সূর্য সিদ্ধান্ত, এগুলো সব গুপ্ত যুগের বিষয়। বরাহমিহিরের বৃহৎ সংহিতা, পঞ্চ সিদ্ধান্তিকা, প্রমুখ সিদ্ধান্ত। যদি আমরা ব্যাকরণের ক্ষেত্রে দেখি, অমর সিংহের অমরকোষ, চন্দ্রগমিনীর চন্দ্র ব্যাকরণ, দণ্ডিন কাব্যদর্শ বিভিন্ন বিকাশ লাভ করেছিল। কিন্তু শেষ অবধি গুপ্ত সাম্রাজ্য এত কিছু সত্ত্বেও তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখতে পারেনি। কারণ এর আগে আমরা মগধের ইতিহাসে যেরকম দেখেছি, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ঘটেছে এবং একটা সময় পরে তারা বিলীন হয়ে গিয়েছে। ঠিক একইভাবে গুপ্ত সাম্রাজ্য তার উন্নতি চরম শিখরে পৌঁছলেও আস্তে আস্তে সে তার ঐতিহ্য থেকে ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করে। গুপ্ত সাম্রাজ্যের ধ্বংসের বা পতনের বিভিন্ন কারণ উল্লেখ করা হয়, যার মধ্যে প্রধান কারণ হলো যে ক্রমাগত বা বারংবার মধ্য এশিয়া থেকে হুনরা আক্রমণ করতে শুরু করলো। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটলো, যেরকম যশবর্ধনের নেতৃত্বে মালব প্রভৃতি রাজ্য আশেপাশে গড়ে উঠতে শুরু করলো। এছাড়াও সুযোগ্য শাসক স্কন্দগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের পাওয়া যায়নি। আর্থিক অবক্ষয় দেখা গিয়েছিল এবং পরবর্তী গুপ্তরা বৌদ্ধ ধর্মকে সমর্থন করতে শুরু করেন, যদিও পূর্ববর্তী গুপ্ত সম্রাটরা বা গুপ্ত শাসকরা বৌদ্ধ ধর্মকে সমর্থন করতো না, তারা ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। তো এই সমস্ত বিভিন্ন কারণে গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে পতনের দিকে এগিয়ে যায়। তো তোমাদের এইখানে ক্লাসটি আমাদের থিওরি শেষ হলো, এরপরে আমরা এমসিকিউর দিকে যাব। তাহলে আমরা পুরো ক্লাসটি করলাম, এরপরে কি কি এমসিকিউ হয় এখান থেকে আমরা দেখে নেব। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? অপশন এ ফাহিয়েন, অপশন বি সোয়ানজাং, অপশন সি মেগাস্তিনিস, অপশন ডি স্ট্রাবো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরে যাবে অপশন সি, মেগাস্তিনিস ইজ দি কারেক্ট অ্যান্সার। যাবো আমরা পরবর্তী প্রশ্নে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহমিহির হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা দেখব কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিল। দেখলে এগুলো কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় এসছে প্রশ্ন, ঠিক আছে? তো হুন আক্রমণ প্রতিহত করে স্কন্দগুপ্ত, একটু আগেই দেখলাম আমরা থিওরিতে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, গুপ্ত বংশের উত্তরাধিকার হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? গুপ্ত বংশের উত্তরাধিকার হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? তাহলে কি হবে তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাও। এটার উত্তর আমি জানাবো না, কারণ ক্লাসটা তোমরা করলে। চলো পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি হরি সেনের লেখা, তাই তো? তো এইখানে আমাদের ক্লাসটি কমপ্লিট হলো। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা আমরা দেখে নিলাম। আর দুটো ক্লাস হলে আমাদের অ্যানসিয়েন্ট পার্টটা যে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে মধ্যযুগের ইতিহাসে আমরা দিল্লি সুলতানের দেখবো, এছাড়া বিভিন্ন আঞ্চলিক রাজ্যগুলো দেখবো, আর আমরা মগধ বলছি এখানে মোগল সাম্রাজ্য দেখে নেবো। তাহলে আমাদের মধ্যযুগ শেষ হবে এবং আস্তে আস্তে আমরা মডার্ন যুগে ফিরে যাবো, অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করব। তোমাদের একটা বিষয় এখানে বলে দিই, যারা ক্লাসিক পরীক্ষার জন্য বা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজিকের কমপ্লিট ক্লাস অবশ্যই রয়েছে আমাদের, বিশেষ করে ক্লাসিক পরীক্ষাকে ফোকাস করে। এবং থিওরি ওয়াইজ আমাদের অলরেডি ক্লাস চলছে, তোমরা করছো। আর ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি ক্লাসও আমাদের শুরু হয়েছে, অবশ্যই পার্টিসিপেট করো তোমরা ক্লাসগুলোতে। আর ফুড এসআই স্পেশাল ক্লাস আমাদের চলছে, তো ইতিমধ্যে আমাদের 5-6টা ক্লাস আপলোড হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকে ক্লাসগুলো দেখো, এখান থেকে বেনিফিট অবশ্যই পাবে। আর ফাইনালি যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপ, তোমরা সার্চ করে জয়েন হতে পারো। লোগোটা থাকবে, এই লোগোটা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ক্লাস আপডেট, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ইংলিশ কুইজ এবং জিকের উপর কুইজ হয়, পিডিএফ ম্যাটেরিয়ালস, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন সহ সমস্ত আপডেট তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেক একটা লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো, কারণ তোমরা ক্লাস দেখো দিয়ে পালিয়ে যাও, সাবস্ক্রাইবও করো না, কমেন্টও করো না, লাইকও করো না। তো এগুলো করো, এগুলো করতে টাকা লাগে না। তোমাদের যে মাইন্ড সেট আপ সেটা আমরা জানতে পারবো, আমরা আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য।
তো দেখা হচ্ছে পরবর্তী এরকম ইম্পর্টেন্ট ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।